জয় শ্রীরাম বন্ধুরা, আমি ডক্টর ভাট। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কনস্টিপেশন নিয়ে। কনস্টিপেশন কি, এর কারণ কি, এটা দূর করার উপায় কি, আর কি হোমিওপ্যাথিতেও এর ওষুধ আছে, এইসব ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। অনেকেরই মধ্যে ভুল ধারণা আছে কনস্টিপেশন নিয়ে। অনেকে ভাবেন যদি প্রতিদিন আমাদের পেট পরিষ্কার না হয়, মানে যদি পটি ক্লিয়ার না হয়, তাহলে তাকে বুঝি কনস্টিপেশন বলে। কিন্তু না, আমরা যদি মেডিকেলের ভাষায় বলতে চাই তাহলে কনস্টিপেশন তাকেই বলবে কোনো মানুষ যদি সপ্তাহে ৩ বারের কম পেট ক্লিয়ার হয় তার, মানে পটি করে, তাহলে সেই কন্ডিশনকে কনস্টিপেশন বলে। অনেক এরকম মানুষ আছেন যারা প্রতিদিন পটি করেনই না এবং তারা দিব্যি সুস্থ আছেন, সুতরাং তাদেরকে কনস্টিপেশনের মধ্যে ফেলা যায় না। অনেকে আছেন ১ দিন ২ দিন পর, পর বাউল ক্লিয়ার করেন। সেটাই তাদের কাছে নরমাল। তাই মেডিকেলের ভাষায় সেটাকে আমরা কনস্টিপেশনের মধ্যে ফেলি না। তাহলে আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে কনস্টিপেশন কোন কন্ডিশনটাকে বলবো। এবার আমরা চলুন জেনে নিই কনস্টিপেশন কেন হয়, মানে এর পিছনে কারণ কি। কনস্টিপেশন বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে মেন যে কারণ সেটা হচ্ছে আমাদের জল কম খাওয়া। শরীরে আমাদের জলের যা চাহিদা থাকে সেই পরিমাণে আমরা যদি জল না খাই তাহলে আমাদের শরীরটা ভেতরে শুকিয়ে যায়। তখন যে খাবার আমরা খাই পাকস্থলীতে থাকে, মানে স্টমাকে থাকে, সেখান থেকে ধীরে ধীরে ডিওডিনাম হয়ে স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে যায় এবং কোলনে গিয়ে জমা হয়, দিয়ে সেটা বজ্র হিসাবে ওখানে স্টোর থাকে, মানে স্টুল হিসাবে ওটা জমা থাকে। এবার আমরা জল না খাওয়ার জন্য কি হয়, যখন ওটা স্টুল হিসাবে জমা থাকে তখন আমাদের ওই যে কোলনের যে ওয়াল থেকে ওই স্টুলের মধ্যে থেকে যে যতটুকু পরিমাণে লিকুইডিটি থাকে সেইখান থেকে লিকুইডটা, মানে জলটা, ওয়াটারটা আমাদের বডি অ্যাবজর্ব করে নেয়। তার ফলে হয় কি, স্টুলটা হার্ড হয়ে যায়। যেহেতু ওখান থেকে জলটা শরীর শুষে নিচ্ছে, তার ফলে আমাদের যে মলটা সেটা কঠিন হয়ে যায়, শুকনো হয়ে যায়। আর যখনই ওটা শুকনো হয়ে যায়, কঠিন হয়ে যায়, তখনই ওটা আর পাস হতে চায় না, মানে বের হতে চায় না, আটকে থাকে। এরকম দীর্ঘদিন চলতে চলতে কনস্টিপেশনে পরিণত হয়ে যায়। আমাদের শরীরে মিনিমাম জলের যে প্রয়োজনীয়তা আছে সেটা হলো ২ থেকে ৩ লিটার প্রতিদিন। এবার ধরুন গ্রীষ্মকালে সেটা ৩ লিটার হবে, শীতকালে সেটা ২ লিটার হবে। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখা দরকার, কিছু কিছু ডিজিজ কন্ডিশন, যেমন ধরুন কিডনির যদি কারোর প্রবলেম থেকে থাকে বা হার্টের যদি কারোর প্রবলেম থেকে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই এই জলটা খাওয়া উচিত। ঠিক আছে? কিন্তু শুধু এই একটা মাত্রই কারণ না জল কম খাওয়া, এটা ছাড়াও আরও অনেক কারণ আছে। যেমন ধরুন আমরা যখন খাবার খাই, আমরা তো আজকাল মডার্ন যুগে বাস করি, আমরা প্রচুর জাঙ্ক ফুড খাই এবং প্রচুর বাইরের খাবার খাই যাতে ময়দার পরিমাণ প্রচুর বেশি থাকে। এগ রোল খাচ্ছি, চাউমিন খাচ্ছি, পিৎজা, বার্গার খাচ্ছি বা বিভিন্ন জিনিস খাচ্ছি সেগুলোতে ময়দার ভাগ প্রচুর বেশি থাকে। ফাইবার থাকে না বললেই চলে। এই সমস্ত খাবারগুলো যাতে ময়দার পরিমাণ প্রচুর বেশি থাকে, সেইগুলো আমাদের কি হয় না, খাবারটা যখন আমরা খাই, হজম করে যেটা অবশিষ্ট বেঁচে থাকে, মানে যেটা বজ্র হিসেবে চলে যায়, সেটা কোলনে গিয়ে অ্যাডহেসিভের মতো কাজ করে, মানে আঠার মতো লেগে থাকে। কিন্তু আমরা যদি একটু ফাইবার জাতীয় খাবার খাই তাহলে কি হয়, আমাদের কোলনের পেরিস্টালটিক মুভমেন্টটা বাড়াতে সাহায্য করে। ফাইবার জাতীয় খাবার যেমন ধরুন শাকসবজি, ফল, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এবং আপনারা যে ধরুন বাদাম খান, ছোলা খান, সেগুলো যখন খাবেন, ছোলা বাদাম, সে মানে ভাজা বাদাম হোক বা ভাজা ছোলা হোক, খোসাটা সমেত খাবেন। চেষ্টা করবেন খোসা সমেত খাওয়ার। তাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং যেটা আপনাকে আপনার মানে পটি ক্লিয়ার করতে, পেট পরিষ্কার করতে সাহায্য করে। এতে আপনার কনস্টিপেশন হওয়ার চান্স খুব কমে যায়। আপনি যত বেশি ফাইবার জাতীয় খাবার ইনটেক করবেন, তত ভালোভাবে আপনার বাওয়ালটা ক্লিয়ার হয়ে যাবে। মানে আপনার পেটটা পরিষ্কার হয়ে যাবে।
সুতরাং আপনাদেরকে কি করতে হবে? জল বেশি খেতে হবে আর ফাইবার জাতীয় খাবার বেশি খেতে হবে। শাকসবজি, তারপরে ফল, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস যেমন ধরুন খেজুর, কাজু, কিশমিশ, অ্যালমন্ড এই ধরনের জিনিসগুলো চেষ্টা করবেন খোলা সমেত খাওয়ার। এটা একটা কারণ হলো, তাহলে ফাইবার কম খাই আমরা। এছাড়াও আরও বেশ কিছু কারণ, যেমন ধরুন এখন যে সমস্ত কাজ আমরা করে থাকি একটা জায়গায় বসেই করে থাকি। অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছেন, সুতরাং বাড়িতেই থেকে আমাদের কাজ করতে হচ্ছে, বা অনেকে কর্পোরেট সেক্টরে কাজ করেন, বেশি মুভমেন্ট করতে হয় না, সারাদিন চেয়ারে বসে বসেই কাজ হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে কি হয়, আমাদের বডির ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছু হয় না। সুতরাং মিনিমাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের বডি করাতে পারে না আমাদেরকে দিয়ে। তার ফলে যে খাবারটা খাই আমরা সেটা সহজে হজম হতে চায় না। তার ফলে আমাদের ডাইজেস্টিক প্রবলেম হয়ে যায়। তাহলে আমাদের কি দরকার? না একটুখানি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা দরকার। ঠিক আছে? আচ্ছা, অনেকের ব্যাড হ্যাবিট থাকে, যেমন কেউ নেশা করে, কেউ অ্যালকোহল কনজিউম করে, কেউ স্মোক করে, কারোর আবার চায়ের নেশা বা কফির নেশা। এই সমস্তগুলোও কিন্তু কনস্টিপেশনের একটা কারণ। আবার অনেকের কি হয়, খুব অলসতা থাকে, ইন্ডালজেন্স থাকে, যে পটি পাচ্ছে কিন্তু থাক, অলসভাবে থাক, আজকে যাব না, কালকে যাব, আর ১-২ দিন পরে যাব। এই করে করে অলসতার জন্য পটি না গিয়ে বা ধরুন এখন কাজ যাওয়ার সময় নেই আপনার কাছে, কাজের প্রেশার আছে, আমি পটিতে গেলে আমার সময় নষ্ট হবে, এই ভেবে আপনি অ্যাভয়েড করে দিলেন। অথচ বডি তার বায়োলজিক্যাল কারণে আপনাকে পটিটা পাওয়ালো, কিন্তু আপনি সেটা করলেন না, সেটাকে আপনি আটকে রেখে দিলেন। এইভাবে আটকে অটোমেটিক্যালি ওটা কনস্টিপেশনে পরিণত হয়ে যায়। এছাড়াও কিছু রোগ আছে, যেমন ফ্যাটি লিভার, কোলাইটিস, তারপরে হাইপোথাইরয়েডিজম, এই সমস্ত রোগের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় কনস্টিপেশন হয়। এছাড়াও আরেকটা কারণ হচ্ছে মেন্টাল স্ট্রেস, মানসিক অবসাদও একটা কারণ। ঠিক আছে? এই সমস্ত কারণের জন্য কনস্টিপেশন হয়ে থাকে। এবার আমাদেরকে জানতে হবে যে কনস্টিপেশনের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কিভাবে ট্রিটমেন্ট করা যায়। দেখুন, হোমিওপ্যাথিতে ২ রকমভাবে ট্রিটমেন্ট করা হয়। একটা হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, আর একটা হচ্ছে মডার্ন বা অ্যাডভান্স হোমিওপ্যাথি। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে কি হয়, যেটাই অরিজিনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, সেটাতে কি করা হয়, একটা পেশেন্টের তার ডিটেল নেয়া হয়। টোটালিটি অফ সিম্পটমস দেখে তার কনস্টিটিউশন অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করা হয়। দিয়ে তাকে ১টা কি ২টো খুব বেশি হলে ওষুধ দেয়া হয়। তাতে তার সব রোগ ঠিক হয়ে যায়। 90% রোগ ঠিক হয়ে যায়। শুধু কনস্টিপেশন বলে না। তাতে তার কনস্টিপেশনের সাথে যদি অন্য কোনো প্রবলেমও থাকে, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা বা অন্য কোনো প্রবলেমও যদি থেকে থাকে, সেটাও ভালো হয়ে যায়। সেটাকে বলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, যেটাকে বলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। এবার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি তো এখানে আমার পক্ষে করা সম্ভব না। যেহেতু আমি আপনাদের সিম্পটমসগুলো জানতে পারছি না, আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আপনাদের ডিটেল হিস্ট্রিটা আমি পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে? না আমাকে তাহলে অ্যাডভান্স হোমিওপ্যাথি বা মডার্ন হোমিওপ্যাথিতে যেতে হবে। যে ট্রিটমেন্টটা করলে অ্যাজ এ জেনারেল আপনারা একটা ওষুধ পেয়ে যাবেন। আর যেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বলছি, ওটা তো সবারই ক্ষেত্রে এক ওষুধ হবে না, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ওষুধ হবে। কারণ সব মানুষ সমান না। শুধু কনস্টিপেশন দেখলেও হবে না তো, অন্য সব ব্যাপারটা নিয়েই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হয় ট্রিটমেন্ট। সুতরাং সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ওষুধ ভ্যারি করে। আর যেটা মডার্ন হোমিওপ্যাথি বা অ্যাডভান্স হোমিওপ্যাথি, সেটাতে একটা জেনারেল ধারণা নিয়ে তার উপর ভিত্তি করে ১টা বা ২টো ওষুধ দেয়া হয়, যেটা খেলে খুব তাড়াতাড়ি এফেক্ট পাওয়া যায়। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটাই অরিজিনাল হোমিওপ্যাথি। এখন আমি যেটা করছি অ্যাজ এ জেনারেল, মানে যেটা খেলে আপনি রিলিফ পেয়ে যাবেন। জার্মান কোম্পানি অ্যাডেলের অ্যাডেল 11, এই ওষুধটা খুবই ভালো ওষুধ। এটা আপনারা নিতে পারেন। এটা কিভাবে নিতে হবে? না এটা দিনে ৩ বার নিতে হবে, সকালে, দুপুরে আর সন্ধেবেলায়। ১/২ কাপ জলের মধ্যে আপনারা ১৫ থেকে ২০ ফোঁটা এই অ্যাডেলের 11 ড্রপ দেবেন, দিয়ে খেয়ে নেবেন। দিনে ৩ বার ১/২ কাপ জলের সাথে খেতে হবে অ্যাডেল 11। এটা খুবই ভালো ওষুধ। এটা আপনার কাজ করবে। আপনি রিলিফ পেয়ে যাবেন। এবার অনেক ক্ষেত্রে হয় যে প্রচণ্ড কনস্টিপেশন, আপনার ১০ দিন ধরে, ১২ দিন ধরে
পটি হচ্ছেই না, খুব কষ্ট পাচ্ছেন, অনেক কিছু ট্রাই করেছেন, কিছু কাজ হচ্ছে না। এবার এই যে অ্যাডেলের 11, এই ওষুধটা অ্যাডেল 11, এটা একটু সময় লাগবে আপনার। তাও ধরে নিন মিনিমাম আপনাকে এটা 5 থেকে 7 দিন খেতে হবে। ঠিক আছে? তাহলে আপনি এটার ভালো এফেক্ট পাবেন। এবার অনেকের তার আগেই হয়ে যেতে পারে। আর যাদের ক্ষেত্রে প্রায় 10 দিন 12 দিন ধরে পটি হচ্ছেই না, তাদের ক্ষেত্রে আর অন্য 2 টো ওষুধ আমি বলব। একটা হচ্ছে লর্ডসের ইয়োলো ট্যাবলেট, ওটা আপনি রাতে শোবার সময় একটা, আর সকালবেলা ঘুম থেকে উঠে একটা ট্যাবলেট খেয়ে নেবেন। মোটামুটি আপনার 3 দিন খাবেন, তাহলেই দেখবেন মোটামুটি আপনার বাওয়েল ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা ট্যাবলেট হচ্ছে অ্যাডভেন কোম্পানির ল্যাক্সেস ট্যাবলেট। এই ট্যাবলেটটা রাতে শোবার সময় 2 টো খেয়ে শোবেন। ওটাও মোটামুটি ধরুন 3 দিন খাবেন। 3 দিন খাবেন, আপনার তাহলে পটি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তাও আমি বলব, যাদের একদম কঠিন না হয়ে যদি থাকে আপনার ধরুন যদি 10 দিন 12 দিন 15 দিন ধরে পটি হচ্ছে না, এই সিচুয়েশন যদি না হয়ে থাকে, তাহলে এই ট্যাবলেট দুটো নেবেন না। মানে যদিও এই ইয়োলো ট্যাবলেট হ্যাবিট গ্রো করে না, কিন্তু তবুও আমি বলব, মানে এগুলো ল্যাক্সেটিভ তো, এগুলো না নেওয়াই ভালো। ঠিক আছে? তার থেকে আপনি বরঞ্চ ওই অ্যাডেল 11 নেবেন। এটা কোনো সাইড এফেক্ট নেই, এটা কোনো হ্যাবিট তৈরি করে না। আপনি এটা মোটামুটি অ্যাডেল 11টা দিনে 3 বার 15 থেকে 20 ফোঁটা বড়দের ক্ষেত্রে, 7 থেকে 10 ফোঁটা বাচ্চাদের ক্ষেত্রে নিতে হবে। মোটামুটি 1 সপ্তাহ 10 দিন নেবেন, তাহলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর যখন রেজাল্ট পেয়ে যাবেন, তারপরে ওটা আস্তে আস্তে কমিয়েও দিতে পারেন বা বন্ধও করে দিতে পারেন। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, আমাকে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর এরপরে আমি যে ভিডিওগুলো বানাবো, তাতে প্রত্যেকটা আলাদা ওষুধ কনস্টিপেশনের ক্ষেত্রে কোন পেশেন্টের জন্য কোন ওষুধটা হবে, সব ওষুধও ধরে একেকটা ওষুধ ধরে ডিটেলে আমি বলতে যাব। তাতে আপনাদের পক্ষে সুবিধা হবে যে আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিতে পারবেন। আপনাদের কি মেন্টাল সিম্পটমস, আপনাদের কি ফিজিক্যাল সিম্পটমস, সমস্ত মিলিয়ে আপনাদের সেই অনুযায়ী কোন ওষুধটা হবে, আপনারা এটা অ্যানালাইসিস করতে পারবেন। কিন্তু তাও আমি বলব, আপনারা সেলফ মেডিকেশন না করে এটা কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধগুলো খাবেন। এখনো পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজ এই পর্যন্তই থাক। জয় শ্রীরাম।